কোটা বিরোধী শিক্ষার্থীরা রাস্তায়, পেনশন নিয়ে সরকারের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক কাল। যমুনা অববাহিকায় আরও 4 দিন বন্যা পরিস্থিতির অবনতি, জানালো বন্যা পূর্বাভাস কেন্দ্র। সড়কে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির ভোগান্তি, হকারের দখলে বেশিরভাগ ফুটপাত। মুনাফায় কর বসানোর কারণে পুঁজিবাজারে ফের দরপতন। এবং ভারতে পদদলিত হয়ে শতাধিক মৃত্যুর পর নিখোঁজ ভোলে বাবা। Sponsored by Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন, নিউজ আওয়ারের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আগামীকাল বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ এই কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরাও সার্বজনীন পেনশনের স্কিমে পড়তে চান না, তারাও আন্দোলন করছেন। এদিকে গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আন্দোলনের কোনো যুক্তি নেই বলে মন্তব্য করায় আরও ক্ষুব্ধ হয়েছেন শিক্ষকরা। তারা জানান, সরকারের সঙ্গে বৈঠক হবে ঠিকই, তবে সন্তোষজনক সমাধান না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গতকাল একটি বিভ্রান্তিমূলক যে প্রেস রিলিজ পেনশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ তা প্রত্যাখ্যান করছে। আমরা মনে করি যে আমাদের শিক্ষকদেরকে সাফল্য বেতন স্কেল দেন, স্বাধীন শিক্ষা কমিশন করুন। আমরা শিক্ষায় গবেষণায় সারা জাতিকে অতীতে যেমন নেতৃত্ব দিয়েছি, ভবিষ্যতেও নেতৃত্ব দিব। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে আগামীকাল 4 জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবারে বন্যা পরিস্থিতির খবর। যমুনা অববাহিকায় আরও 4 দিন পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি হবে, এই কথা জানিয়েছেন বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল। আগামী 24 বা 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও আবারও পরবর্তীতে 72 ঘন্টায় কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আগামী 72 ঘন্টায় আবারও কিছুটা অবনতি হতে পারে, তবে পরবর্তীতে এটা স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং সামগ্রিকভাবে আমাদের যমুনা নদীর পানি আগামী 4 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই সময়টা আমরা যমুনা নদী সংলগ্ন জেলাগুলো নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি লক্ষ্য করতে পারি। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় 3টি ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন। 2 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে যমুনা নদী কেড়ে নিয়েছে মানুষের আশ্রয়স্থল, বিলীন হয়েছে বিভিন্ন স্থাপনা সহ আবাদি জমি, হুমকিতে আরও কয়েকটি গ্রাম। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। প্রচণ্ড স্রোতে শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর এবং কৈজরি ইউনিয়নের বেশ কিছু গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে ঘরবাড়ি, জমি জমা সব হারিয়ে নিঃস্ব এসব এলাকার মানুষ। ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে রাস্তাঘাট, গাছপালা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। হারিয়ে যাচ্ছে বাপদাতার ভিটে মাটি, এমনকি কবরস্থান পর্যন্ত। হুমকিতে পড়া স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। ভাঙন রোধে এ পর্যন্ত কোনো
কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মানুষ যে কি সরবরাহ হয়েছে, না আছে খাওয়া, না আছে দাওয়া, না আছে কোনো সমস্যা, মানে সব দিক দিয়ে সমস্যা। একে 3 ভাগে ভাঙা দিচ্ছি, কিন্তু জমি জমা তো নিয়ে যেতে পারিনি। জমি জমা যা আসলে সব সর্বশান্ত হয়ে গেছে। জায়গা বাসা লিকালে তো বাঁচতাম না, জায়গা নাই, বাসা নাই, মাইচার খেতে খেতে গড় পাঠাইছি। গত 3 বছর আগে ভাঙন রোধে 647 কোটি টাকার প্রকল্প শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, এবার শেষ হওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজের ধীরগতি। গড় বাড়ি নদীর মধ্যে চলে গেছে, কিন্তু সবাই একটা আশায় আছিলাম যে 650 কোটি টাকার কাজ যেহেতু দিল, কাজ হবে। আশায় আশায় নদীর কান্দায় থাইকে আজকে আমার এই লোকগুনা পথের ভিখারি হয়ে গেছে। ভাঙন ঠেকাতে জরুরিভাবে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। বন্যা পরিস্থিতির ফের অবনতি ঘটেছে সিলেট সুনামগঞ্জে। উত্তরের জনপদেও বন্যার পদধ্বনি। ধরলা, ব্রহ্মপুত্র এবং মনু নদীর পানিও বইছে বিপদসীমার উপর দিয়ে। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। সামনের 4 দিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দফা বৃষ্টি বন্যার ভোগান্তিতে সিলেট অঞ্চল। জেলার 97 ইউনিয়নের 1176 গ্রাম প্লাবিত। পানিবন্দী 7 লাখেরও বেশি মানুষের দুর্ভোগ চরমে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, কিছুটা কমেছে নদ নদীর পানি। তবে শহরতলির ধারারগাঁও, গুদারগাঁও ও নতুন ব্রাহ্মণগাঁও সড়কের 9টি স্থান ভেঙে সদর উপজেলা ও সুনামগঞ্জ পৌরসভার পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা আসলেই আমাদের রাস্তাটি ভেঙে যায়, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, কত অসুবিধা। মৌলভীবাজার জেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনু ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে। কুলাউড়া উপজেলায় মনু নদে পানি বেড়ে ঝুঁকিতে টিলাগাঁও, হাজিপুর ও শরীফপুর ইউনিয়নে নদের প্রতিরক্ষা বাঁধের 11টি স্থান। হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও লুকরা ইউনিয়নের জালালাবাদ, নোয়াবাদ, রিচি ও লুকরা গ্রামের হাজারো মানুষ পানিবন্দী। পুকুর ও বিলের মাছ ভেসে গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার উপরে। নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতভিটায় পানি ঢুকেছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হাজারো পরিবার সীমাহীন দুর্ভোগে। খাবার থাকলে আমরা খাবার পাচ্ছি না, তুলে আগুন না দিবে না ফেলে আমরা খাবো কোথা থেকে? লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। জেলার 5 উপজেলায় নদী তীরবর্তী ও চরাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত। জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। যমুনার পানি বিপদসীমার উপরে। শেরপুরের নালিতাবাড়িতে ঢলের তোড়ে ভেঙে গেছে শহর রক্ষা বাঁধ। নিম্নাঞ্চল প্লাবিত, 2 শতাধিক পরিবার পানিবন্দী। ভারী বৃষ্টিতে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে। বাড়ছে দুর্ভোগ। বারবারই আসে, দেখে, আশ্বাস দিয়ে যায়, এই ধরনের কোনো প্রতিফল পাচ্ছে না এই গ্রামের সাধারণ মানুষ। পাহাড়েও বন্যার তোড়। প্রবল বর্ষণে পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে। প্লাবিত নিম্নাঞ্চল। রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ ব্যবস্থাও বন্ধ। ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য আর ইতিমধ্যে মাইকিং করা কিন্তু হয়েছে এবং কিছু জনগণকে সরিয়ে আনা হয়েছে। যমুনা অববাহিকায় আরও 4 দিন বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 72 ঘন্টা থেকে আবারও ভারী বৃষ্টিপাতের প্রবণতা উজানে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তখন সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আবারও কিছুটা সামান্য অবনতি হতে পারে, তবে এটা দীর্ঘস্থায়ী হবে না আশা করা যাচ্ছে। ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি আগামী অন্তত 4 দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। অন্যান্য খবর। সাদিক এগ্রোর খামারে দুদকের অভিযানে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির 6টি গরু উদ্ধার করেছে দুদক। গরুগুলোকে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী স্বপন আহমেদের সাথে। স্বপন, ঠিক কি অবস্থা এই মুহূর্তে সেখানে? বেশ কয়েকদিন ধরেই অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অবস্থা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই।
তাসফিয়া, আমি এই মুহূর্তে মোহাম্মদপুরের যে সাদিক অ্যাগ্রোর আরও একটি খামার রয়েছে সেই খামারে অবস্থান করছি। এখান থেকে কিন্তু ব্রাহ্মা প্রজাতির যে 18টি গরু 2021 সালে নিয়ে আসা হয়েছিল সেই গরু কিন্তু এখান থেকে উদ্ধার করেছে। আমি তাসফিয়া আপনাকে গরুগুলো দেখাই। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পরপর 6টি গরু কিন্তু এখান থেকে উদ্ধার করে আজকে দুপুর 1টার দিকে দুদকের যে অভিযানিক দল এখানে আসেন, এই সাদিক অ্যাগ্রোর এই খামারে আসেন। এখান থেকে আসলে মূলত যে ব্রাহ্মা জাতের 6টি প্রজাতির উদ্ধার করে পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে, পানি সম্পদ অধিদপ্তরের কাছে একটি হস্তান্তর করা হবে। একটু পরেই হয়তো হস্তান্তর করার প্রক্রিয়া চলবে। এখন আসলে দুদকের যে অভিযানিক দল তারা এখানে অবস্থান করছেন। আমি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি তাসফিয়া, 2021 সালে এই সাদিক অ্যাগ্রোই কিন্তু 18টি এই ব্রাহ্মা প্রজাতির বাংলাদেশি যে নিষিদ্ধ আমেরিকান যে প্রজাতি ব্রাহ্মা প্রজাতির এই গরুগুলো কিন্তু নিয়ে আসে। এটি কাস্টমস কর্তৃপক্ষ আটকিয়ে দেওয়ার পরে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের সাভারের যে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার রয়েছে সেখানে দেওয়া হয় এবং সেখান থেকেই তিনি কিন্তু বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেই হয়তোবা এই গরুগুলো তিনি ছাড়িয়ে নেন এবং গরু রয়েছে সেগুলো হয়তো উদ্ধার প্রক্রিয়া অভিযান চালাবে দুদক। তবে গত পরশুদিন যে অভিযান চালানো হয় সাভারের যে সাদিক অ্যাগ্রো রয়েছে সেখানে এবং সাভারের যে গো প্রজনন কেন্দ্র রয়েছে জাতীয়, সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকেও কিন্তু বেশ কয়েকটি এই নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির বুঝতে পেরেছি। স্বপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সাদিক এগ্রোর মোহাম্মদপুর খামার থেকে ফার্মে দুদকের অভিযানে আমেরিকা থেকে আমদানিকৃত নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরু উদ্ধার করা হয়েছে। আমরা পরবর্তীতে আরও এই বিষয়ে জানবো। এবারে জনদুর্ভোগের সড়কে খোঁড়াখুড়ির বিড়ম্বনা থেকে যেন নিস্তারি নেই রাজধানীবাসীর। আজ এক এলাকায় তো কাল আরেকটায়। অপরিকল্পিত উন্নয়নের যত্রতত্র খোঁড়াখুড়িতে ভোগান্তির মাঝেই যাতায়াত করতে হয় অধিকাংশ মানুষের। উন্নয়ন কর্মকাণ্ড যেন দুর্ভোগের কারণ না হয় সেই দাবি স্থানীয়দের। মিরপুরের পীরেরবাগ এলাকার 60 ফিট সড়ক, প্রতিদিন যাতায়াত হাজার হাজার মানুষের। কিছুদিন পর পর চালানো খোঁড়াখুড়িতে সড়কটির এখন বেহাল দশা। বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের মহাযজ্ঞ চললেও নেই স্থায়ী সংস্কারের উদ্যোগ। এই বর্ষায় খানাখন্দগুলো রূপ নিয়েছে বড় বড় গর্তে। জমেছে বৃষ্টির পানি, স্বচ্ছন্দে চলাচলের উপায় নেই। তার উপর খোঁড়াখুড়ির আবর্জনাগুলো ফেলা হয়েছে যেখানে সেখানে, এতেও বন্ধ রাস্তা। ময়লা আবর্জনা নিয়ে এভাবে রাখছে রাস্তার মুখে যে রাস্তা পানি জমে যায়। সামনের দিকে গেলে আরো ভাঙাচোরা পাওয়া যায়, যেটাতে রিক্সাতে উঠলেও যাত্রী রিক্সা থেকে পড়ে যায়। সাইডবোর্ডের ওই মাথার দিকে লইয়া আপনার এই পঙ্গু হাসপাতাল পর্যন্ত অনেক গর্ত আছে, অনেক মানুষের কষ্ট করতেছে। প্রতিটা দিনই 2 জন 4 জন 10 জন 20 জন এরকম অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি উল্টে যেতেছে। স্থানীয় কাউন্সিলরের দাবি খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে। ডিসেম্বরে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, দেওয়ার পরে 3 মাস আমাদের কাজটা বন্ধ ছিল, যেহেতু ওই সময়টা নির্বাচন কমিশন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে এই কাজের সাথে আরো কিছু পারিপার্শ্বিক কাজ জড়িত আছে, সেই কাজগুলো ঠিকাদার করছে। এই সপ্তাহেই মাননীয় মেয়র যদি সময় দেয় আমাদেরকে, আমরা এই রাস্তার কাজে উদ্বোধন করবো ইনশাআল্লাহ। ধানমন্ডির জাফরাবাদেও একই রকম ভোগান্তি। ওয়াসার খোঁড়াখুড়িতে দুর্ভোগ পোহাচ্ছেন অফিস যাত্রী, শিক্ষার্থী সহ চলাচলকারীরা। দুর্ভোগ থেকে নিস্তার চান সবাই। অ্যাপার্টমেন্টে যে পানি সমস্যাটা ছিল ওইটা সলভ হয়েছে, যার কারণে আমি এইটুক ভোগান্তি মনে হয় আমি একটু সাফার করে নিতে পারছি। এই যে ভাঙছে না, এটা জীবনে ঠিক হবে না। আবার যখন ঠিক হয় তখন তার কিছু কয়েকদিন পর আবার ভাঙা হবে। খোঁড়াখুড়ি করে রাখছে, মাটি একবার কাঠে আবার উঠায়। এই ঈদের আগ থেকে এইগুলো চলতেছে, দীর্ঘতিতে কাজ চলতেছে আর কি। জনদুর্ভোগের কথা মাথায় রেখে সমন্বিতভাবে পরিকল্পনা হোক উন্নয়ন কাজের, এ প্রত্যাশা সবার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। অবৈধ স্থাপনা আর হকারের দখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। কাঙ্ক্ষিত পরিবেশ না পেয়ে পথচারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটতে। নগরবিদদের মন্তব্য, ফুটপাত দখলমুক্ত না করলে সড়কে ফিরবে না স্বস্তি। জাহিদ হোসেনের প্রতিবেদন। প্রথম দেখাই মনে হবে এটা খাবারের কোনো হোটেল, পরক্ষণে মনে হবে প্লাস্টিক আর লেপ তোশকের দোকান। আদতে এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার।
ফুটপাতের জায়গা দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসার এমন দৃশ্য রাজধানীর বেশিরভাগ ফুটপাতেই। আমরা অল্প দূরত্ব রাস্তায় গাড়িতে উঠতে চাই না, আমাদের হাঁটতে যাদের ভালো লাগে তাদের জন্য একটু অসুবিধা হয়, কারণ আমরা ফুটপাতে হাঁটার স্পেস থাকে না। রাস্তার অর্ধেকটা অংশ তো দোকান এমনিতে দখল হয়ে থাকে, আবার এই দোকানকে কেন্দ্র করে অর্ধেকটা পথ যতটুকু বাকি থাকে ওগুলো মানুষদের ভরে থাকে। ফুটপাত থাকা সত্ত্বেও আমরা যখন ফুটপাতে হাঁটতে পারি না তখন আমাদের কাছে একরকম ভোগান্তিরই মনে হয়। ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ চোখে পড়ে প্রায়ই, তবে কিছুদিন পরই তা ফিরে যায় আগের রূপে। মেয়র সাহেব কি জানে যে ফুটপাত দখল হয়ে গেছে নাকি উনি জানে না? ফুটপাতটা দখল হয়ে আছে বলেই তো এই নিউ মার্কেট, ধানমন্ডি, জিগাতলা এলাকায় আপনার জ্যামের জন্য হাঁটার কোনো উপায় নাই। চাঁদাবাজের সুযোগ পাচ্ছে এবং যা মূলত আমাদের যে সুন্দর পরিবেশ ফুটপাতে সেটাকে বিনষ্ট করছে। হকারের পাশাপাশি ফুটপাতকে দোকানের বর্ধিত অংশ বানিয়েছেন কেউ কেউ। তাদের দাবি, নেহাত জীবিকার তাগিদেই এ পথ বেছে নিয়েছেন তারা। প্রশাসন চাইলে 10 মিনিটের ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাব, কিন্তু ভাই আমরা কোথায় যাব? আমাদের ফ্যামিলির কি হইব? সড়কের সামগ্রিক উন্নয়নের সবচেয়ে বড় নিদর্শন পথচারীর জন্য নিরাপদ হাঁটার পথ, এমন দাবি নগর পরিকল্পনাবিদদের। ঢাকা শহর একটা অত্যন্ত জনবহুল এবং জনঘনত্বের শহর। এখানে গণপরিবহন ব্যবস্থা ভালো না, সেখানে আপনাকে অবশ্যই ফুটপাতটাকে ভালো করতেই হবে, নিরাপদ করতে হবে এবং এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। ফুটপাত দখলমুক্ত করার পর হকারদের বিকল্প জীবিকার ব্যবস্থারও পরামর্শ তার। এইসব হকারদের একটা তালিকা তৈরি করা, সেই তালিকার একটা নিবন্ধন করলে সুবিধা আছে যে প্রত্যেক বছরে অন্ততপক্ষে তার রিনিউয়াল ফি হিসাবে কিছু ফিজ দুটো সিটি কর্পোরেশনে পাবে, আর অন্যদিকে দুটো সিটি কর্পোরেশন জানবে তাদের তালিকায় কত সংখ্যক হকার আছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। মানিকগঞ্জ শহরের বেউথা কাঁচাবাজার এলাকায় 100 মিটার সড়কের বেহাল দশা, এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে যাতায়াত করা মানুষকে। বিস্তারিত জানিয়েছেন মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ। আমি আছি এখন মানিকগঞ্জ শহরের, এটা বেউথা কাঁচাবাজার সড়ক, প্রায় এটার দূরত্ব প্রায় 100 মিটার। এই 100 মিটার দূরত্বের আপনার রাস্তায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা। এই রাস্তায় আপনার যানবাহন সহ লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমরা কথা বলেছি পৌর চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলীর সাথে, তিনি বলেছেন রাস্তাটি পৌরসভার হলেও এটা এলজিডি এটা কাজ করবে। আমরা এলজিডির নির্বাহী প্রকৌশলী ABM খোরশেদ আলমের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে তারা এই রাস্তার প্রকল্পটি করে তারা প্রধান কার্যালয়ে পাঠিয়েছে, এটা অনুমোদন হলে তারা টেন্ডারের মাধ্যমে রাস্তাটির সংস্কারের কাছে হাত দেবে। এবারে বাইরে স্টিল বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও 2টি পাহাড় ধস, শিশুসহ নিহত 2। অনলাইন জুয়ার টাকা জোগাতে নরসিংদীর অটো চালক রবি হত্যা, গ্রেপ্তার 7। কোটা বিরোধী শিক্ষার্থীরা রাস্তায়, পেনশন নিয়ে সরকারের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক কাল। যমুনা অববাহিকায় আরও 4 দিন বন্যা পরিস্থিতির অবনতি, জানালো বন্যা পূর্বাভাস কেন্দ্র। সড়কে অপরিকল্পিত খোরাখুরির ভোগান্তি, হকারের দখলে বেশিরভাগ ফুটপাত। মুনাফায় কর বসানোর কারণে পুঁজিবাজারে ফের দরপতন। এবং ভারতে পদদলিত হয়ে শতাধিক মৃত্যুর পর নিখোঁজ ভোলে বাবা। Sponsored by Abiba Finance Limited. আমন্ত্রণ বেলা 3টার নিউজ আওয়ারের সাথে থাকার জন্য ধন্যবাদ।
নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তের হামলায় 7 নেতাকর্মী আহত হয়েছেন। সকাল 10টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে হামলার এই ঘটনা ঘটে। এ সময় আহত হন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 7 জন। আহতদের মধ্যে শহীদুল ইসলাম বাচ্চুকে প্রথমে নাটোর সদর হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও পাহাড় ধসে মাটি চাপা পড়ে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বালুখালী 11 এবং 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন এবং মোহাম্মদ আলমের 13 বছরের ছেলে সিফাত। কক্সবাজার শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবর্ষণ কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদৌজা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ভারী বর্ষণের এক পর্যায়ে ভোর 4টার দিকে বালুখালী 11 এবং 8 নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড় ধস ঘটে। এতে বসত ঘরের মাটি চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়। এবারে বর্ষার শুরুতে গত 19 জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এবং আশেপাশের একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত 2 বাংলাদেশি এবং 8 রোহিঙ্গা মারা গেছেন। নরসিংদীর শিবপুরে কিশোর অটোরিকশা চালক রবিউল ইসলাম রবি হত্যাকাণ্ডে অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেশা এবং অনলাইন জুয়ার টাকার জন্য প্রথমে অটোরিকশা ছিনতাই এবং পরে তাকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। সকালে ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। বলেন, আসামিরা রবিউলের পূর্ব পরিচিত। তাকে আড্ডা দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে হত্যা করা হয়। ছিনতাই করা অটোরিকশাটি মাত্র 30,000 টাকায় বিক্রি করেছে তারা। এর সূত্র ধরেই গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কিশোরগঞ্জে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গত বছরের 30 অক্টোবর নরসিংদীর শিবপুরের 7 পাইকা এলাকায় রবিকে হত্যা করা হয়। রাস্তাগুলো তো অবশ্যই ইউজ করবে, সেই রাস্তাগুলো কোন দিক হতে পারে? মূলত এই ঘটনাটা অমি, হাসিব, নিহাল এদের মাদকের টাকা এবং জুয়ার টাকা, অনলাইন জুয়া খেলতো তারা, এই জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করে। জয়পুরহাটের কলেজ শিক্ষক আলী হাসান বাবু হত্যা মামলায় 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ, দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, জয়পুরহাটের 5 বিবি উপজেলার কাকড়া গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে আলী হাসান গোবিন্দগঞ্জ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি পাইকদরিয়া গ্রামে বিভিন্ন পণ্যের স্টকের ব্যবসা করতেন। 2009 সালের 17 জুন রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কাকড়া ব্রিজের কাছে এলে টাকা লুটে নেওয়ার উদ্দেশ্যে আসামিরা আলী হাসানকে হত্যা করে মৃতদেহ নদীতে ফেলে দেয়। পরদিন তার বড় ভাই আবু বক্কর 5 বিবি থানায় একটি হত্যা মামলা করেন। প্রায় 15 বছর পর হত্যা মামলাটির রায় হলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4.5 কোটি টাকার মোট 38 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ ভোর 5:30টায় ওমানের রাজধানী মস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্বর্ণ আসার খবর পেলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোর 5:30টা নাগাদ ওমানের মাস্কাট থেকে আসা OV 497 নম্বর ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচ টেপ মোড়ানো 2টি ভারী প্যাকেট পাওয়া যায়। পরে সেগুলোর ভেতরে 38টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন 4.5 কেজি 420 গ্রাম। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। নিচে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বেলা 3টার নিউজ আওয়ারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। এবারের বাজেটে মুনাফায় কর বসানোর প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে, যে কারণে ঈদের আগে ঊর্ধ্বমুখী থাকা পুঁজিবাজারে ফের দরপতন। মুনাফার উপর কর আরোপ পুঁজিবাজারের অন্যতম জন্য নেতিবাচক বলছেন বাজার সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম শুভর রিপোর্টে বিস্তারিত।
এবারের বাজেটে শেয়ার বাজারে মুনাফার উপর কর বসানো হয়েছে জানিয়ে অনেকদিন ধরেই চলছিল আলোচনা সমালোচনা। বাজার সংশ্লিষ্টরা এটি প্রত্যাহারের দাবিও জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাজেট তা রয়ে গেছে। এদিকে বাজেট পাশের পর প্রথম কর্মদিবসে শেয়ার বাজারে দরপতন। মার্কেটের ভালো কোনো রাস্তা তৈরি করে না, ভবিষ্যতে হবে বা এমন কিছু তারা তৈরি করে নাই, যার জন্য বাজেটের পরবর্তীতেই মার্কেট আরো ফল করছে। বিনিয়োগকারীরা আশা করেছিলেন দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বাজেটে প্রণোদনা রাখা হবে। পলিসি সাপোর্টের দরকার আছে, কারণ অনেক শেয়ার এই ধরেন এখন যে পজিশনে আছে এগুলি আপনার বায়ান নাই, কিন্তু অনেক শেয়ারের দামে অনেক ব্লু চিপ শেয়ার অনেক নিচে পড়ে রয়েছে। এটা কেন? এটা এরকম থাকবে কেন? এই কর আরোপটাকে যদি শিথিল করতো সরকার একটু টেকনিক্যালি, যে ঠিক আছে এই বছরটা ছাড় দিত, এবং অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব আমাদের বিনিয়োগকারীর পক্ষ থেকে, ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষ থেকে, একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে যে একটা পদক্ষেপ নিয়ে আবারও শেয়ার বাজারের দিকে একটু হলেও প্রণোদনা দেখ, একটু হলেও ঘুরবার চেষ্টা করুক। বাজার থেকে বিনিয়োগকারী কমছে। গেল অর্থ বছরে পুঁজিবাজার ছেড়েছেন ৮২,৮১০ জন বিনিয়োগকারী। বাজেট পরবর্তী সময়ে বেশিরভাগ ব্রোকার হাউস অনেকটাই ফাঁকা। বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিমুখ কেন জানালেন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম। গত ৮-১০ বছরে যতগুলি কোম্পানি আসছে বাজারে, সেগুলির কোনো কোম্পানি মোটামুটি ধরেন 70-80% কোম্পানি যেই প্রাইসে আসছে তার নিচে এখন অবস্থান করছে। তো তার মানে যে যখন আসছে, মানে যখন বাজারে আসছিল, when the shares are floated, the pricing was not right. আমরা যে যতদিন পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যাটলিস্ট একটা এক্সপেক্টেড লেভেলে না নিয়ে যেতে পারি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না নিয়ে যেতে পারি, সেখানে আমরা বিনিয়োগকারী পাওয়া যেমন মুশকিল, বিনিয়োগকারী পেলেও ধরে রাখা আরও বড় মুশকিল। অব্যাহত দরপতন এবং বিনিয়োগকারীদের অনীহায় পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। I am quite sure that we will see and the investors are coming back to the market again. আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। এই পর্ব শেষ করছি একটি বিরল ঘটনার খবর জানিয়ে। গাভী দুধ দেবে, এটাই স্বাভাবিক, তবে গর্ভধারণ ছাড়াই 18 মাসের বকনা বাছুরটি দুধ দিচ্ছে। অস্বাভাবিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শরীয়তপুরে। না জেনে অনেকে একে অলৌকিক মনে করলেও পশু বিশেষজ্ঞরা বলছে হরমোনের প্রভাবে বিরল এই বৈশিষ্ট্য দেখা যেতে পারে। শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেচর ইউনিয়নের কাথুরিয়া মধু মাতবর কান্দি গ্রাম। দেশি জাতের গরু পালন করেন এখানকার হুমায়ুন শরীফ দম্পতি। তাদেরই 18 মাস বয়সী বকনা বাছুরটি হঠাৎ দুধ দেয়া শুরু করে। বাছুর প্রসব ছাড়াই গরুটি এভাবে দুধ দেয়া বিস্মিত বাড়ির লোকজন প্রথম সে দুধ ফেলে দিতেন। কোরবানির আগে খাবার দিচ্ছিল, দেওয়ার পরে আর কি হঠাৎ একদিন দেখতে পারলো যে এরকম মানে দুধ দিতেছে। আমরা ডাক্তার না পরীক্ষা করে দেখছিলাম, পরীক্ষা করে দেখার পরেও এটার ভিতরে কোনো বাছুর পাইনি, এবং কি সাধারণত এটা নিতেছে। এবং মানুষে একজনে হঠাৎ একদিন খাইলো, খাওয়ার পরে বললো যে আমি একটু ভালো অনুভূতি করতেছি। এখন মানুষের কথা তো এক একজন এক এক রকম করে বলে। এখন হঠাৎ একজনে বলার পরে এখন একজনের থেকে আরেকজনে এরকম করে বলছে। এদিকে গর্ভধারণের আগেই বকনা বাছুরের দুগ্ধবতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটিকে দেখতে আসছেন অনেকে। কুসংস্কারের প্রভাবে কেউ মানত করে সে দুধ কিনেও নিচ্ছেন। বাছুরের দুধ দেয়, ওই দুধ খাইলে নিয়ে খায়, রোগ ব্যাধি মাফ হয়। তো আমরা দেখে সবাই অবাক, এলাকার মানুষ সবাই আসতেছে, দেখতেছি। অনেকে নিয়ে খাইয়া অনেকে বলছে আমাদের অনেক উপকৃত হইতেছি। আল্লাহর রহমতে এই দুধের বিনিময়ে হয়তো কেউ উপকৃত হয়েছে, কারণে এই দুধ পান করার পরে এই মানুষ বিভিন্ন মহিলা পুরুষ আসতেই আছে নিতেছে। অবশ্য বিশেষজ্ঞ অভিমত হলো বিরল হলেও এই ঘটনা অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। হরমোনের তারতম্যে প্রাণীদেহে নানা রকম পরিবর্তনের মতো এরকমও ঘটতে পারে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় 18 মাসের একটি বকনা গরু দুধ দিচ্ছে। এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। ইতিপূর্বেও আমরা 2-1 জায়গায় এরকম দেখেছি। আসলে এটা কোনো রোগ না, এটা কোনো সমস্যা না। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবার বাজে স্টিল বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। পশ্চিম আফ্রিকার মালিতে সন্ত্রাসী হামলায় নিহত 40।
বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ারে, সাথে থাকার জন্য ধন্যবাদ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পঞ্চগড়ে প্রশংসা কুড়াচ্ছে শিক্ষার্থী রাকিবুল হামিমের মিশ্র ফলের বাগান। তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে ঝুঁকছেন এলাকার শিক্ষিত বেকার যুবকরাও। কৃষি বিভাগ বলছে, নতুন কৃষি উদ্যোক্তাদের সবসময় পাশে থাকবেন তারা। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকর্তার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জামাদারপাড়া গ্রামের রাকিবুল হামিম পরিবারকে আর্থিক সহায়তা দিতে বাড়ির পাশে অল্প জমিতে করেন মিশ্র ফলের বাগান। ধীরে ধীরে বাগানের আকার বেড়েছে। এখন তার 2.5 একর জমির বাগান, যেখানে শোভা পাচ্ছে আঙুর, আপেল, মালবেরি, কমলা, মাল্টা সহ নানা ফলের পাশাপাশি ফিলিপাইনের কালো আখ। এলাকায় তার পরিচিতি সফল ও স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা হিসেবে। ভবিষ্যতে প্ল্যান আছে, বড় করে একটা বাণিজ্যিক বাগান থাকবে, পাশাপাশি এখানে দর্শনার্থীদের জন্য আসার ব্যবস্থা থাকবে। তারা সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে নিতে পারবে। হামিমের সফলতায় উদ্বুদ্ধ হয়ে মিশ্র ফলের বাগানে আগ্রহী হচ্ছেন এলাকার অনেকেই। এই জমিতে যে এত ভালো ফলন বা ভালো ফল আসবে এটা আমরা কখনো কিন্তু ভাবতে পারিনি। তার কাছে আমরা পরামর্শের জন্য আসছি। পড়াশোনার পাশাপাশি আমিও কিছু এইভাবে যদি করতে পারি। কৃষি কর্মকর্তা জানান, নতুন উদ্যোক্তাদের কি ধরনের সহযোগিতা করেন তারা। উদ্যোক্তা তরুণ আমরা দেখছি এবং এই ধরনের তরুণদেরকে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে আমাদের যে সমস্ত প্রকল্পের আওতায় যে সুযোগ সুবিধা আছে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা প্রদান করছি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশের হাথরস জেলায় ধর্মীয় আয়োজনটি করেছিলেন ভোলে বাবা নামে পরিচিত এক ব্যক্তি। রতিভানপুর গ্রামে পদদলিত হয়ে 116 জনের প্রাণহানির এই ঘটনার পর থেকে ভোলে বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার অনুসারীরাই ওই ধর্মীয় আয়োজনে গিয়েছিলেন। পরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান 116 জন, আহত হন আরও অনেকে। কিন্তু কে এই ভোলে বাবা? আসল নাম নারায়ণ সাকর হরি। তিনি সাকর বিশ্বহরি বা ভোলে বাবা নামে পরিচিত। তবে ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে ভোলে বাবার আসল নাম সুরাজ পাল। তার বাড়ি উত্তরপ্রদেশের ইতাহ জেলার বাহাদুর নাগরী গ্রামে। ভোলে বাবা দাবি করেন তিনি কলেজ পেরোনোর পর থেকে ভারতের গোয়েন্দা বিভাগ আইবিতে চাকরি করতেন, পরে ধর্মকর্মে মন দেন। তবে সরকারি তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশ পুলিশে হেড কনস্টেবল পদে ছিলেন সুরাজ। কাজ করতেন স্থানীয় গোয়েন্দা ইউনিটে। 1999 সালে সরকারি চাকরি ছেড়ে দেন, বদলে ফেলেন নিজের নাম। ভোলে বাবা সংবাদ মাধ্যমের মনোযোগ কাড়েন করোনা মহামারীর সময়। ওই সময় ভারতে বড় জামায়াতে নিষেধাজ্ঞা চলছিল। ভোলে বাবা সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাধু সঙ্গের আয়োজন করেছিলেন। ভোলে বাবা সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলেন। তিনি গ্রামে তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রতি মঙ্গলবার উত্তরপ্রদেশের আলিগড়ে ভোলে বাবার উদ্যোগে ধর্মীয় সাধু সঙ্গের আয়োজন করা হয়। হাজারো মানুষ তাতে অংশ নেন। ভারত জুড়ে তার অনুসারী ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান ও দিল্লিতে ভোলে বাবার অনুসারী বেশি। আলিগড় শহরের বিভাগীয় কমিশনার চৈত্রভি বলেন, অনুষ্ঠানের সময় সেখানে তীব্র গরম ছিল। গরমে অতিষ্ঠ মানুষজন অনুষ্ঠান শেষে পানির জন্য একযোগে ছোটাছুটি করেন। এ সময় পদপিষ্ট হয়ে অন্তত 116 জনের মৃত্যু হয়। ঘটনার পর খোঁজ মিলছে না ভোলে বাবার। তার সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত 40 জনের প্রাণহানি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবার মুফতি অঞ্চলের ডিজিগুইবুম্ব এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা হামলা করে। মূলত মালির উত্তর এবং মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলের মতো এই অঞ্চলও দীর্ঘদিন ধরে অশান্ত। আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখানে 1 দশকেরও বেশি সময় ধরে সক্রিয়। মালির কর্মকর্তারা অবশ্য হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছু বলেননি এবং কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেননি। এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর কোনো বক্তব্য এখনও পাওয়া সম্ভব হয়নি। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা বিরোধী শিক্ষার্থীরা রাস্তায়, পেনশন নিয়ে সরকারের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক কাল।
সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ফের অবনতি, উত্তরের বন্যার পদধ্বনি। সড়কে খোঁড়াখুড়ি, ফুটপাতে হকার, রাজধানীবাসীর ভোগান্তি সীমাহীন। মুনাফায় কর বসানোর কারণে পুঁজিবাজারে ফের দরপতন। ভারতে পদদলিত হয়ে শতাধিক মৃত্যুর পর নিখোঁজ ভোলে বাবা। উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও 2টি পাহাড় ধস, শিশুসহ নিহত 2। অনলাইন জুয়ার টাকা জোগাতে নরসিংদীর অটো চালক রবি হত্যা, গ্রেপ্তার 7। পশ্চিম আফ্রিকার মালিতে সন্ত্রাসী হামলায় নিহত 40। কোপার শেষ 8-এ ব্রাজিল, ইউরোতে তুরস্ক এবং নেদারল্যান্ড। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।